চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। মাত্র চারজন লোক যদি একত্রিত হয়, সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব, আজ ঘোষণা দেওয়ার 1 মাস সময় নিলে 1 মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আছে বিএনপি। পাশাপাশি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সরকারের চুক্তি সমঝোতা সহ আরো কয়েকটি বিষয়ে নজর রেখেছে দলটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন 1 মাসের ভিতরেই শেখ হাসিনার গতি নড়তে চলেছে। সেই সাথে যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে বিশাল পরিমাণে একটি চাপ দিয়েছে। সেই ফলে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে কিন্তু বিএনপিদের ঈদের মতন আনন্দ, এমনটা কিন্তু জানিয়েছে গণমাধ্যম। অবশেষে কিন্তু শেখ হাসিনা তাহলে পদত্যাগ করেই ফেলবে। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে নতুন সেনাপ্রধান কিন্তু ভালোভাবে চটে গিয়েছে এবং খেপে গিয়েছে শেখ হাসিনার বিপক্ষে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আমি রিকোয়েস্ট করবো এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। মাত্র চারজন লোক যদি একত্রিত হয়, সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব, আজ ঘোষণা দেওয়ার 1 মাস সময় নিলে 1 মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে, এক ময়দানে, এক জায়গায়। সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন, কর্মসূচি, কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায়। ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা? হ্যাঁ, আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব। শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই, শত শত পার্টির প্রয়োজন নেই। এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব। ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তিকে? আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান 1 নম্বর ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। তৃতীয় ব্যক্তি হচ্ছে চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব, তারা 2 ভাই। আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার আলেম ওলামা। এই 4টা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে, এক জায়গায়, একইভাবে, একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন, তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে 1 মাসও টিকে থাকা সম্ভব নয়। শুধু গঠনমূলকভাবে 4জন ব্যক্তি একই স্টেজে উঠে, অথবা 4জন ব্যক্তির প্রতিনিধি, 4জন ব্যক্তির দল এক মাঠে, এক জায়গায় প্রকাশ্যে ঘোষণা করবে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চাই, আমরা শেখ হাসিনার হাত থেকে মুক্তি চাই। এই 4 জনের পক্ষেই বাংলার মানুষকে মুক্ত করা সম্ভব। শেখ হাসিনা চাচ্ছে এই 4জন ব্যক্তি কোনো অবস্থায় একই মঞ্চে আসতে না পারে। শেখ হাসিনা চাচ্ছে এই 4 জনের দলকে যে কোনো মূল্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদেরকে রাজপথে নামাতে, তাদেরকে আন্দোলন করাতে, তাদের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে। কিন্তু 4 জনকে একই জায়গায় এনে শেখ হাসিনা বক্তব্য দেয়াতে চায় না। আর তাই বাংলাদেশে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত এই 4 জনকে এই একই ইস্যুতে এক জায়গায় এখন পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি। যদিও দূরত্ব কমেছে, যদিও সম্পর্ক আছে, কিন্তু যে পরিমাণ শেখ হাসিনার জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে তাতে এই সম্পর্ক দিয়ে হবে না, তাতে এই সামান্যতম ভুল বোঝাবুঝি দিয়ে হবে না যে একটু মহব্বত বৃদ্ধি হচ্ছে তাতে ফ্যাসিবাদের কোনো পতন হবে না। ফ্যাসিবাদের পতন করতে হলে আমি তো দ্ব্যর্থকণ্ঠে বলতে পারি যে বাংলাদেশের কোনো কারো কাছে আপনাদের হাত পাতার প্রয়োজন নেই, বলার প্রয়োজন নেই। জনগণ এই 4টা দলের মধ্যেই সর্বাধিক সংখ্যক জনগণ তারা তাদের রাজনৈতিক চর্চা করছে। বাংলাদেশের সকল মানুষকে নিয়েই আমাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই 4টা দল যদি আপনার সাথে থাকে, তাহলে এই দেশের আর কোনো অপশক্তি কোনোভাবে ফ্যাসিবাদের এই রাজনীতি, ফ্যাসিবাদের এই ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। অতএব আমাদেরকে উচিত আমাদের মূল সমস্যাটা জেনে তারপরে সমাধান করা। আমরা যদি এখন বিনা জায়গায় না জেনে অন্য পথে হাঁটতে থাকি, সারা রাত হাঁটবো, সারাদিন হাঁটবো, কিন্তু বাস্তবিক অর্থে আমার দেশের মানুষের মুক্তি মিলবে না। এদেশের মানুষ এই 4টা দলের মধ্যে সবচাইতে বেশি সীমাবদ্ধ আছে। তারা এই দলের মধ্য থেকেই মুক্তি চায়। এর বাইরে যারা আছে তারা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে কোনো কিচ্ছু আসে যায় না। শুধু এই 4টা দলকে আপনারা যে কোনো মূল্যে এক জায়গায় বসার ব্যবস্থা করে দেন, দেখবেন বাংলার মানুষের মুক্তি সম্ভব। আর এই 16 বছরে 4টা দলকে একত্রে বসতে দিতে পারিনি বিধায়ী 16 বছরে এখন পর্যন্ত বাংলার মানুষের কোনো মুক্তি হয়নি। শেখ হাসিনার হাত থেকে দেশের জনগণ এখনো মুক্তি পায়নি। অতএব আমার চূড়ান্ত অনুরোধ হচ্ছে এই 4টি দলের মানুষকে
একত্রিত করে বাংলাদেশের মানুষের মুক্তির নিশানা দ্রুত সম্ভব বাস্তবায়ন করা। এবং তাতে দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্যার, অন্য দলগুলো জামাত ইসলাম, চরমনাই এবং হেফাজত ইসলামের এই মামুনুল হক সাহেব সহ তাদের ভিতরে হৃদ্রতা বৃদ্ধি করে বাংলাদেশের মানুষের সকলের কাছে এক ধরনের মেসেজ পৌঁছে দেয়া যে না, আমরা এই ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেতে আমরা এক হয়েছি। যদি সেটা করা সম্ভব হয় তাহলে যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আছে বিএনপি। পাশাপাশি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সরকারের চুক্তি সমঝোতা সহ আরও কয়েকটি বিষয়ে নজর রেখেছে দলটি। একই সময়ে পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে আছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও পেনশন স্কিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে বিএনপি একমত পোষণ করছে। একবিংশ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। 5-star রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান, হাওয়া বদলে দেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলেই ছাত্র সমাজের আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আইন বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল অপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যাবে না। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেবে। ছাত্র ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি নিয়ে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা। এদিকে শিক্ষকদের পেনশন স্কিমে অংশ নেওয়ার বিরোধিতা করে শুরু থেকে আন্দোলনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য পেনশন স্কিমের মতো আরও স্কিম চালু করে জনগণের পকেট শূন্য করতে চায় এই সরকার। জনগণ তথাকথিত পেনশন স্কিম সহ সকল প্রকল্প প্রত্যাখ্যান করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছে বিএনপি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে পেনশন স্কিম প্রত্যাহার। ইংল্যান্ডে ঋষি সুনাকের সরকারের পতন হয়েছে। এটিকে কেবলমাত্র পতন বলা চলবে না, মহাপতন হয়েছে। এবং এই পতনের কারণে ভারতবর্ষের রাজনীতি অর্থাৎ নরেন্দ্র মোদীর রাজনীতিতে সমস্যা হবে। এই পতনের ফলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে সমস্যা হবে। ইংল্যান্ডের রাজনীতির সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেখানে সমস্যা হবে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সমস্যা হবে। ফ্রান্স এবং ইংল্যান্ডের যে সম্পর্ক এটির ক্ষেত্রেও সমস্যা হবে। এক। 2 নম্বর হলো যে ব্রিটেনের যে রাজনীতি, সেই রাজনীতিতে বেশ মানে 3টি দল। লেবার পার্টি খুবই ঐতিহ্যবাহী একটি দল, আর ঋষি সুনাক যে দলে ছিলেন এটিকে বলা হয় কনজারভেটিভ পার্টি। আরেকটা পার্টি আছে টোরি। এই মুহূর্তে আসলে রক্ষণশীল বা কনজারভেটিভ পার্টি, রক্ষণশীল কথাটার অর্থ দেখলেই বুঝতে পারবেন যে এরা কারা। রক্ষণশীল কনজারভেটিভ পার্টি ব্রিটেনের অভিজাত যাদেরকে বলা হয়, লর্ড যারা, জমিদার যারা, তারপরে অভিজাততন্ত্রের 100 বছরের যারা ধারক বাহক, তো এই সকল মানুষ যে রাজনীতিগুলো করে একটা যাকে বলে অভিজাততন্ত্রের রাজনীতি, লর্ডশিপ, এটি সাধারণত কনজারভেটিভদের মধ্যে মানুষ খুঁজে পায়। আর লেবার পার্টি লিবারেল একটা পার্টি, কনজারভেটিভের ঠিক উল্টো একটা পার্টি। এখানে সাধারণত গরিবের সন্তানেরা আসে এবং খুব কষ্ট করে বড় হয়, তারাই মন্ত্রী হয়, তারাই এমপি হয়, বা বিদেশ থেকে আসছে এখানে এসে ইমিগ্রেশনে দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশনে তারা এস্টাবলিশ হয়েছে খুবই কষ্ট করে। এদের প্রাধান্য এবং আধিক্য লেবার পার্টিতে বেশি। তো এর আগে জন মেজর বা টনি ব্লেয়ার, তো এই মানুষগুলো যারা আসছেন খুব সাধারণ পরিবার থেকে আসছেন। যে এখন যিনি এসেছেন তার বাবা একেবারে একজন খুবই সাধারণ মানুষ ছিলেন, সেখান থেকে তিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন এবং বেশ ভূমিধস, মানে যাকে বলা হয় টনি ব্লেয়ারের পর সবচেয়ে বেশি ব্রুট মেজরিটি পেয়ে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন। আর ঋষি সুনাক, তাকে নিয়ে যে নেতিবাচক কথাবার্তা হচ্ছে, সেই নেতিবাচক কথাবার্তার মধ্যে 1 নম্বরে বলা হচ্ছে তিনি হলেন ভারতবর্ষের জামাই, শ্বশুরের টাকা দিয়ে তিনি ধনী হয়েছেন এবং স্ত্রীর
কথার বাইরে তিনি কখনো চলেন না। অনেকটা মানে যাকে বলে স্ত্রৈণ যাকে বলা হয়, স্ত্রী যিনি তার স্ত্রী দ্বারা বশীভূত, এরকম বদনাম তার বিরুদ্ধে রয়েছে। তাকে ভারতের জামাই হিসেবে সবাই ট্রিট করে। 2 নম্বর হলো তার সঙ্গে ইহুদিবাদের খুব ভালো সম্পর্ক, বিশেষ করে ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক। আর ব্যক্তিগতভাবে ইসরায়েলের যিনি এখন প্রধানমন্ত্রী রয়েছেন মিস্টার নেতানিয়াহু, তার ব্যক্তিগত খুব ঘনিষ্ঠ বন্ধু তিনি। নরেন্দ্র মোদীর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক, এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তিনি একেবারে হাঁটু গেড়ে বলতে গেলে নিজের মায়ের কাছে, মুরব্বীর কাছে, বা যাকে বলা হয় আরো যাকে বলে পীর মাশায়েখের কাছে মানুষ যেভাবে অবনত হয়, ওভাবে ঋষি সুনাক আমাদের প্রধানমন্ত্রীর কাছে হাঁটু গেড়ে বসে ভদ্রতা দেখিয়েছেন, এবং এটা নিয়ে বহুত লেখালেখি হয়েছে। তো সেই ঋষি সুনাক গত কয়েক মাসে ভীষণভাবে নিন্দিত তার নিজ দেশে এবং ইংল্যান্ডের মাটিতে বড় বড় শহরগুলোতে, সেটা লন্ডন বলেন, সাউদাম্পটন বলেন, বা ব্রিসবেন বলেন, অন্যান্য যে সকল বড় বড় শহরগুলো রয়েছে। তো সেই বড় বড় শহরগুলোতে সারা দুনিয়ার যে মুসলমানরা তারা মিছিল করেছে, বিক্ষোভ করেছে ঋষি সুনাকের সরকারের বিরুদ্ধে। এর কারণ হলো সরকার অন্ধের মতো তারা এই নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছে, এবং ইসরায়েলের বিরুদ্ধে মানে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি সৈন্যবাহিনীর যে বর্বরতা, এবং যেভাবে ইসরায়েলের সৈন্যবাহিনীর নির্বিচার অত্যাচারে এ যাবৎকালে প্রায় 35,000 নিরীহ ফিলিস্তিনি নারী, শিশু এবং সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং যেভাবে তাদের রক্তে সেই ফিলিস্তিনের মাটি রঞ্জিত হয়েছে, এটি ইংল্যান্ডের বিবেকবান যারা মানুষ তাদের অন্তরকে নাড়া দিয়েছে। এমনকি দীর্ঘদিন যারা এই কনজারভেটিভ পার্টির সদস্য ছিলেন তারাও ঋষি সুনাকের এই যে ইহুদি প্রীতি বা নেতানিয়াহুর বিষয়ে তার যে একবার অন্ধত্ব, এটি মেনে নিতে পারেনি। এমনকি জো বাইডেন, ব্লিংকেন, তারাও অনেক বিষয়ে নেতানিয়াহুর বিরোধিতা করেছে এবং যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিয়েছে, সেখানে দূত পাঠিয়েছেন এবং হামাসের পক্ষে কথা বলেছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, এবং এখানে ফিলিস্তিন এবং হামাসের মধ্যে একটি সুন্দর সুসম্পর্ক হয় এবং যেন একটা যুদ্ধবিরতি হয়, এই ব্যাপারে তারা কাতার সহ আরো বেশ কয়েকটি দেশকে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দূত হিসেবে নিয়োগ দিয়েছেন, মিডিয়েটর। তো সেখানে ঋষি সুনাক পুরো বিষয়টির দিকে নজর না দিয়ে তিনি অ্যাবসলিউটলি ইসরায়েলের যে আধিপত্যবাদ, ইসরায়েলের যে জুলুম এবং অত্যাচার, এটিকে একেবারে চোখ বুঝে তিনি সমর্থন করে গিয়েছেন। ফলে সারা দুনিয়ার যারা মুসলিম জনগোষ্ঠী তাদের অভিশাপের উপলক্ষে তিনি কিন্তু পরিণত হয়ে গিয়েছেন, এবং তিনি কেবলমাত্র পরাজিত হননি। যে ভূমিধস পরাজয় তার ঘটেছে, এই পরাজয়ের ফলে অনাগত কত বছর পরে কনজারভেটিভ পার্টি আবার ক্ষমতায় আসবে, এটি নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে। এবং খুব অল্প সময়ের নোটিশে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে তাকে যেভাবে তাড়ানো হয়েছে, 10 নম্বর ডাউনিং স্ট্রিট, যেটি ব্রিটেনের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, সেখানে সস্ত্রীক তার স্ত্রীর হাত ধরে তিনি সেখান থেকে যেভাবে চলে এসেছেন, এটি অতীতের কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এইভাবে ঘটেনি। খুবই দুঃখজনকভাবে তাকে সেখান থেকে চলে এসছে। এর ফলে অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি অভিশাপ পেয়েছেন, ফিলিস্তিনি শিশুদের অভিশাপ, ফিলিস্তিনি জনগণের অভিশাপ, ফিলিস্তিনি মানুষের যে রক্ত, এই রক্তের যে অভিশাপ, এটি কনজারভেটিভ পার্টির যে সকল উগ্রবাদী নেতৃত্ব যারা ইসরায়েলের এই আগ্রাসনকে সমর্থন করে যাচ্ছিল এবং ফিলিস্তিনিদেরকে অবদমিত করেছিল, তাদের উপর বলতে গেলে এই আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। এবং এটি এই মুহূর্তে ব্রিটেনের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জানি যে করোনা পরবর্তী বিভিন্ন কারণে ব্রিটেনের রাজনীতি এবং অর্থনীতি হুমকির মুখে। দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে এবং এখানে ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কারণে ব্রিটেনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত ছিল এই যুদ্ধের ব্যাপারে, ঋষি সুনাক সেটা কিন্তু রাখতে পারেননি। এটি তার একটা কূটনৈতিক ফেইলিয়ার। ফলে এখানে আমেরিকাও লাভবান হয়নি, ইউরোপও লাভবান হয়নি, কিন্তু পুতিন পুরো ইউরোপের উপর যে একটা আতঙ্ক তৈরি করতে পেরেছে, যেটি ব্রিটিশ যে ঐতিহ্যবাহী কূটনীতি, তাদের যে ঐতিহ্যবাহী মিলিটারি পাওয়ার রয়েছে, বিশেষ করে মেরিন পাওয়ার রয়েছে, সমুদ্রে তাদের যে আধিপত্য রয়েছে, এটির উপর রীতিমতো চপেটাঘাত। 3 নম্বরে যে সমস্যা, সেই সমস্যা হলো যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া। তো এই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে গিয়ে তারা আবার তাদের যে ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ে তারা ফিরে গেছে, ইউরোকে তারা অস্বীকার করেছে, এবং এর ফলে সেই ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতি, অভ্যন্তরীণ ইকোনমি থেকে শুরু করে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে তাদের যে ঐতিহ্যগত সম্পর্ক, এই পুরো সম্পর্কটি কিন্তু হুমকির মুখে পড়েছে। এবং কেবলমাত্র এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার যে কারণ, যেটিকে নিয়ে মূলত এই কনজারভেটিভ সরকারের বেশ কয়েকটি সরকার পতন হয়েছে, কয়েকজন প্রধানমন্ত্রী, একেবারে ঘন ঘন কয়েকজন প্রধানমন্ত্রী
কিন্তু দ্রুত তাদের পতন হয়েছে শুধুমাত্র এই একটা ইস্যুকে কেন্দ্র করে। তো সেই জায়গাটিতে তারা থেকেছে, অর্থাৎ এই সরকার বারবার সরকার পতন, তারপরে সেটা বাস্তবায়ন করতে গিয়ে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া ব্রেক্সিটে বাস্তবায়ন করতে গিয়ে তারা যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে এবং একটা সময় ইংল্যান্ডের যারা জনগণ তারা এখান থেকে বের হওয়ার জন্য খুবই উদ্গ্রীব ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু সাধারণ জনগণ পাবলিক সেন্টিমেন্ট তারা ইউরোপীয় ইউনিয়নে থাকার ব্যাপারে কিন্তু তাদের মতামত বেশি ছিল, যেটি কনজারভেটিভ পার্টি বুঝতে পারেনি। এবং বুঝতে না পারার কারণে কি হলো, সাধারণ ভোটারদের সঙ্গে তাদের কিন্তু একটা মারাত্মক দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বের প্রেক্ষিতে এরকম একটা বিজয় আমরা কিন্তু দেখতে পেলাম লেবার পার্টির। এখন এই যে ব্রিটেনের যে লেবার পার্টি এলো, এর ফলে ব্রিটেনের রাজনীতিতে কতগুলো মারাত্মক সমস্যা হবে, বিশেষ করে বাঙালিদের সমস্যা হবে। কারণ যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু অবৈধ অভিবাসী বাঙালিদের ব্যাপারে খুব কঠোর বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে বাঙালিরা খুব প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু তারপরেও তিনি বিজয়ী হয়েছেন। তো কাজেই যে সকল অবৈধ বাংলাদেশি সেখানে আছেন তারা এই সরকারের আমলে বিপদে পড়বেন, বিপত্তিতে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে অন্যান্য দেশে যে সকল অবৈধ অভিবাসী এখন ইংল্যান্ডে আছেন তাদের ব্যাপারেও লেবার পার্টি খুব শক্ত অবস্থানে যাবে এবং তারা যেভাবে অন্য আফ্রিকার একটি দেশে যেভাবে এই অবৈধ অভিবাসীদেরকে সেখানে স্থানান্তর করার জন্য যে প্রক্রিয়াটা শুরু করেছিল ঋষি সুনাক, এটি আরও ব্যাপক আকার ধারণ করবে। এরপরে বাংলাদেশের সঙ্গে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কনজারভেটিভ পার্টির একটা খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন যারা আছে লেবার পার্টি, যদি এখানে টিউলিপ মানে বঙ্গবন্ধুর যে নাতি শেখ রেহানার কন্যা, তিনি 4 বার পরপর নির্বাচিত হয়ে তিনি এই পার্টির একজন সংসদ সদস্য হলেন, কিন্তু তা সত্ত্বেও লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্কটি কিন্তু কনজারভেটিভ পার্টির মতো না, এটা অনেকটা বিপরীত। ফলে ইউরোপের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য, এটার পাশাপাশি ইংল্যান্ডের সঙ্গে যে আমাদের ব্যবসা বাণিজ্য, সরকারদের যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য রয়েছে, লেখাপড়া রয়েছে, স্টুডেন্ট ভিসা রয়েছে, তারপর শেষে অন্যান্য যে সকল অমীমাংসিত বিষয় রয়েছে, তারপরে ইন্দো মার্কিন যে সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যেখানে ঋষি সুনাক ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি হিসেবে কাজ করতো, ফ্রান্সের প্রেসিডেন্ট কাজ করতো বা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, সেটি এখন হবে না। এবং এখানে যদি জো বাইডেন সরকার আবার ক্ষমতা আসে, ডেমোক্র্যাটরা ক্ষমতা থেকে যায়, তাহলে সত্যিকার অর্থেই এই যে লেবার পার্টির যে ইংল্যান্ডে আসলো, এটি আওয়ামী লীগের জন্য একটি বিরাট বোঝা হয়ে দাঁড়াবে এবং তাকে এই সকল বিপত্তি থেকে বাঁচার জন্য অ্যাবসলিউটলি চীনের উপর নির্ভর করতে হবে। এখন শ্রীলঙ্কা যেভাবে চীনের উপর নির্ভর করেছে, নেপাল যেভাবে চীনের উপর নির্ভর করেছে, এছাড়া এখন যেভাবে সে সমান তালে ভারতের সাথে খেলছে, চীনের সাথে খেলছে, আমেরিকার সঙ্গে খেলছে, এই জিনিসটি এই লেবার পার্টি আসার পর তার জন্য অর্থাৎ আওয়ামী লীগের জন্য সীমিত হয়ে যাবে। আর দ্বিতীয়ত, যদি ইংল্যান্ডের পরে আমেরিকাতে ডেমোক্র্যাটরা আবার ক্ষমতায় আসে, সেটা বাইডেন সাহেব আসুক কিংবা কমলা হ্যারিস আসুক, কিংবা তার পরিবর্তে এখন প্রার্থী হিসেবে যার নাম সবচেয়ে বেশি আসছে তিনি হলেন বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা, যেভাবে হোক যদি এখানে প্রার্থী পরিবর্তন করে ডেমোক্র্যাট আবার ক্ষমতায় আসে, তখন একটা নতুন মেরুকরণ তৈরি হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও যদি আসেন, তবুও আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে। এই কারণ হলো, ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী ব্যক্তিগত সম্পর্ক যতই থাকুক না কেন, তিনি বাংলাদেশ এবং ভারতের ব্যাপারে আলাদাভাবে তিনি নাক গলাবেন না, এটি তার মাস্টার প্ল্যান। সেকেন্ডলি হলো, তিনি ইউরোপ থেকে আমেরিকাকে বিচ্ছিন্ন করে ফেলবেন। ফলে ইংল্যান্ডের সঙ্গে তার যে সম্পর্কটা, এটি এখন ডেমোক্র্যাটদের আমলে যা আছে তার চেয়ে আরও খারাপ অবস্থায় যাবে এবং ন্যাটোর অস্তিত্ব থাকবে কিনা এটি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে ন্যাটোর আদৌ অস্তিত্ব থাকবে কিনা যদি ডোনাল্ড ট্রাম্প আসেন। তো সব মিলিয়ে এই যে ব্রিটেনের যে ক্ষমতার পট পরিবর্তন হলো এবং তার আগে ভারতে যে একটা নির্বাচন হয়ে গেল, অত্যন্ত সাফল্যজনক নির্বাচন, যে নির্বাচনে নরেন্দ্র মোদীর ভূমিধস পরাজয় হলো এবং সেখানে কংগ্রেস যে নতুন শক্তিমত্তাদের নিয়ে আসলো, এই সব কিছুই কিন্তু বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, এটির যত সব হিসাব কিন্তু ওলট পালট করে দিচ্ছে এবং গরমিল করে দিচ্ছে। এবং আমাদের এই বিষয়গুলো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যারা সরকার আছেন, তারা এই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করবেন, কিভাবে কূটনৈতিক তৎপরতা চালাবেন এবং কিভাবে নিজেদের গদি তারা ঠিক রাখবে, সেটি এখন দেখার বিষয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।